হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লিউবিপি কনস্টেবলের একটা প্র্যাকটিস সেট আলোচনা করছি। এই প্র্যাকটিস সেটটা রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামস, এসএসসি সিপিও, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল এবং আরপিএফ কনস্টেবলের কোশ্চেন নিয়ে তৈরি করা হয়েছে। কোশ্চেনগুলো খুব উন্নত মানের এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন কন্টেম্পোরারি চলছে সেই কোশ্চেনগুলোকে বেস করে আমাদের এই সেটটা তৈরি করা হয়েছে। সেটটা কিন্তু শুধুমাত্র যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লিউবিপি কনস্টেবলের জন্য প্রযোজ্য সেটা কিন্তু নয়, এটা ডব্লিউবিপি এসআই সহ পুলিশের যে কোনো ধরনের পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। প্রতিটি অঙ্ক আমরা কিভাবে সহজভাবে করতে পারি সেই বিস্তারিত আলোচনা করা হবে ক্লাসটিতে। তুমি যদি চ্যানেলে নতুন হও, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। তো চলো সময় নষ্ট করে চলে যাই আজকের ক্লাসে। অঙ্ক দেখতে পাচ্ছ, একটি পরীক্ষায় অনিতা যা স্কোর করেছিল তার 90% স্কোর করেছিল সুনিতা, আর অনিতার স্কোর ছিল বিনিতার 110%। প্রশ্নটিতে লক্ষ্য করো যে যে নামটি দুবার রয়েছে, এখানে অনিতা কার সাথে রয়েছে, একবার সুনিতার সাথে, আরেকবার দেখো অনিতা রয়েছে, এটা হচ্ছে বিনিতার সাথে। তাহলে অনিতাকে মাঝে নেবে, অনিতা মাঝে নেবে, এখানে সুনিতা নাও, এখানে বিনিতা নাও। ঠিক আছে, এরপরে কি বলছে, অনিতা যা স্কোর করেছিল তার 90% স্কোর করেছিল সুনিতা। ঠিক আছে, তার মানে অনিতা যদি 100% করে তাহলে সুনিতা করে 90%। মানে যদি এখানে আমরা 10 লিখি তাহলে সুনিতা করেছিল 9। ঠিক আছে, পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম এবং তারপরে আমরা এইভাবে লিখলাম। এরপরে হচ্ছে দেখো, অনিতার স্কোর ছিল বিনিতার 110%। এবার কি বলেছে, অনিতার যেটা স্কোর ছিল সেটা হচ্ছে বিনিতার 110%। অর্থাৎ অনিতার স্কোর ছিল বিনিতার 110%, অর্থাৎ বিনিতার যদি ছিল 10, সেখানে অনিতার ছিল 11। অর্থাৎ এই পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে যখন কনভার্ট করবো তখন পাবো 11-10, অর্থাৎ 10 হলে 11 হবে। বোঝা গেল? এরপরে আমরা একটা টেকনিক এখানে ইউজ করব এদের সমতা বজায় করার জন্য, বা সুনিতা ইজ টু অনিতা ইজ টু বিনিতা বার করার জন্য। আমরা খুব সহজে এখানে এই যে ভ্যালুটা রয়েছে, পাশের ঘরে ফাঁকা রয়েছে, এখানে এটা লিখে দাও। আর এখানে দেখো ফাঁকা যে ঘরটা রয়েছে সেটা যেহেতু অনিতার পাশে রয়েছে, তাহলে এখানে 11 লিখে দাও। এরপর এদের ভেতরে যদি কিছু কমন যায় তো দেখো কমন যাচ্ছে কিনা, কিছু যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে 99। এবার গুণ করে দিলাম পুরোটাতে, এটা হচ্ছে 110, এটা হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এখানে কি বলা আছে দেখো, এবারে বলা আছে সুনিতা 198 নম্বর পেয়েছে। তাহলে সুনিতার নাম্বারটা দেওয়া আছে 198, অর্থাৎ এখানে বুঝতে পারছো 2 গুণ রয়েছে। তাহলে এবারে কার বের করতে বলেছে, বিনিতার বের করতে বলেছে। এর ক্ষেত্রেও 2 গুণ হবে, অর্থাৎ এটা হবে আমাদের অপশন সি 200। বোঝা গেল? যে কোনো ধরনের পরীক্ষা যেখানে তোমাদের অ্যারিথমেটিক থাকে সেখানে এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, একটি পণ্য ট্রেন দুটি ছেলে যারা যেদিকে ট্রেনটি চলছে সেই দিকে হাঁটছে, যথাক্রমে 5 কিলোমিটার এবং 10 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এবং ট্রেনটি যথাক্রমে 21 এবং 24 সেকেন্ডে তাদের সম্পূর্ণভাবে অতিক্রম করে। তাহলে পণ্য ট্রেনের দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন এবং তোমার ট্রেন সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে তাদের ভিতরে ইম্পর্টেন্ট অঙ্কগুলোর ভিতরে একটা অন্যতম অঙ্ক। এখানে দেখো, তোমাকে প্রথমে বিষয়টা বুঝতে হবে, কোনো ব্যক্তিকে বা কোনো ল্যাম্প পোস্টকে কিংবা কোনো খুঁটিকে অতিক্রম করা ট্রেনের ক্ষেত্রে হচ্ছে তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করা। এখন এখানে কি করছে, দুটো ছেলে যারা, একটা ট্রেন যাচ্ছে এইদিকে এবং দুটো ছেলে রয়েছে। ঠিক আছে, এই দুটো ছেলের গতিবেগ দুরকম, ট্রেনটা যাচ্ছে এইদিকে, এরাও যাচ্ছে কিন্তু এইদিকে। এদের গতিবেগ দেখো কি কি দেওয়া রয়েছে, একজনের দেওয়া রয়েছে 5 কিলোমিটার, আরেকজনের দেওয়া রয়েছে 10 কিলোমিটার। ঠিক আছে, এরপরে ট্রেনটার এখানে কিন্তু কোনো গতিবেগ দেওয়া নেই, দেওয়া রয়েছে এই যে ছেলেটিকে অতিক্রম করতে এই ট্রেনটার একটা, ধরো এখানে ট্রেন পিছন থেকে আসছে, সেই ট্রেনটা লাইন বরাবর, সেই ট্রেনটার অতিক্রম করতে এই যে ছেলেটির 5 কিলোমিটার বেগ তার ক্ষেত্রে দেখো কম সময় লাগছে 21 সেকেন্ড, এবং যে ছেলেটির 10 কিলোমিটার বেগ তার ক্ষেত্রে বেশি সময় লাগছে, তুলনামূলক বেশি সময় 24 সেকেন্ড সময় লাগছে। তাহলে বলা হচ্ছে যে ট্রেনের দৈর্ঘ্যটা কত। তাহলে এখানে তোমাকে যেহেতু গতিবেগটা দেওয়া রয়েছে, তাহলে আপেক্ষিক গতিবেগের একটা কনসেপ্ট এখানে আনতে হবে। তাহলে তোমাকে ধরে নিতে হবে যে ট্রেনের গতিবেগটা। তাহলে আমরা যদি ট্রেনের গতিবেগটা ধরে নিই, যে ট্রেনের গতিবেগ হচ্ছে, আমরা ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ কত,
টি কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ট্রেনটার গতিবেগ। তাহলে আপেক্ষিকভাবে ওই প্রতিটি ছেলেকে অতিক্রম করার ক্ষেত্রে তার গতিবেগের কিরকম তারতম্য হচ্ছে এবং এই ট্রেনের ছেলেটিকে অতিক্রম করতে সে কতটা পথ যাচ্ছে। তাহলে দেখো এখানে আপেক্ষিক গতিবেগটা প্রথম ছেলের ক্ষেত্রে দেখো ফার্স্ট ছেলের ক্ষেত্রে কি হবে না, ট্রেনের গতিবেগ বেশি, তার থেকে বাচ্চাটার কম, তবেই তো ট্রেনটা ছেলেটাকে অতিক্রম করছে। এবারে এইটা হচ্ছে তোমার আপেক্ষিক গতিবেগ যেখানে ট্রেন ছেলেটিকে অতিক্রম করছে, ঠিক আছে। এরপরে এইটা যেটা আমরা পেলাম এটা হচ্ছে কিন্তু কিলোমিটার পার আওয়ারে, ঠিক আছে। এই কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার সেকেন্ড করতে চাই তাহলে আমরা এখানে 5-18 দিয়ে গুণ করব। তাহলে এইটা হচ্ছে তার গতিবেগ, বোঝা গেল। এই গতিবেগে কি করছে না, প্রথম ছেলেটাকে অতিক্রম করছে কত সেকেন্ডে না 21 সেকেন্ডে। আমরা এটা মিটার পার সেকেন্ড পেয়ে গেছি। তার মানে কি এইটা আমরা যে ডেটাটা পাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রেনটার দৈর্ঘ্য, ঠিক আছে, প্রথম ছেলের ক্ষেত্রে। তেমনি ভাবে সেকেন্ড ছেলেটার ক্ষেত্রে একই রকম আসবে t-10 ইন্টু 5/5 এখানে তোমার আসছে 18। এটা আমরা মিটার পার সেকেন্ড করে নিলাম। আর কত সময় লাগলো না 24 সেকেন্ড সময় লাগলো। তাহলে এটাও কিন্তু ট্রেনের, এই দুটোই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। এখন ট্রেনের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয়নি, তার মানে এই দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে দেখো আমরা মনে মনে এটাকে যদি সমান কল্পনা করে নিই তাহলে এখানে থাকছে 21t মাইনাস এটা হচ্ছে 105 ইজ ইকুয়াল টু 24t মাইনাস 240। ওকে, তাহলে এখান থেকে তুমি বিয়োগ করো, এটা আসছে 3t আর এটা আসছে 240 থেকে 105 বিয়োগ হলে কত থাকে বলো, 135। তার মানে t ইজ ইকুয়াল টু হচ্ছে 45, ঠিক আছে। t ইজ ইকুয়াল টু হচ্ছে 45, মানে এটার গতিবেগটা হচ্ছে ট্রেনটার 45, ঠিক আছে। এটা আমরা পাবো মিটার পার সেকেন্ড। এখন যদি সরাসরি তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও তাহলেই কিন্তু তুমি ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, এখানে আমরা বসাচ্ছি, যে কোনো একটা ইকুয়েশনে বসাবে, তাহলে এখান থেকে পাবো 40 ইন্টু 5/18 ইন্টু 21, ঠিক আছে। এটা হচ্ছে 3 দিয়ে কাটো 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে 20। তাহলে এইটা হচ্ছে তোমার 5-7 35 আর এটা হচ্ছে ইন্টু 20, 35 ইন্টু 20 মানে হচ্ছে 700/3। 700/3 এটা তুমি যখন হিসাব করবে তখন তুমি দেখতে পাবে তো এখানে এই ভ্যালুটা কাছাকাছি রয়েছে, তাহলে এটাই হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। এবং প্রশ্নে আজকাল কিন্তু এরকম অনেক উত্তর থাকছে বা অপশন থাকছে যেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, এবং কোথাও প্রশ্নে দেখো অ্যাপ্রক্সিমেট বলাও নেই, কিন্তু উত্তরটা যেহেতু 233-এর কাছাকাছি হবে তাহলে এটাই হবে কিন্তু সঠিক উত্তর, বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেনে। আর্থিক বছরের ত্রৈমাসিক একটি কোম্পানির ব্যয় প্রথমে এত, তারপরে দ্বিতীয় ত্রৈমাসিকে মানে 3 মাসের কোয়ার্টারলি যেটাকে বলা হয়, মানে দেখো কোয়ার্টার বলা রয়েছে, তৃতীয় কোয়ার্টার হচ্ছে এত। যদি পুরো আর্থিক বছরের সামগ্রিক গড় ব্যয় এত হয় তাহলে শেষ ত্রৈমাসিক ব্যয়টা কি হবে, বোঝা গেল প্রশ্নটা। তাহলে এখানে 4টে কোয়ার্টার রয়েছে, ঠিক আছে। তাহলে 4টে কোয়ার্টারে সামগ্রিকটা বলা আছে মানে 4 ইন্টু 50,400, ঠিক আছে, 50,400। এবারে এখানে তুমি 3টেকে যোগ করে নেবে, 3টেকে যোগ করে নাও, তাহলে তুমি ভ্যালুগুলো কি পাচ্ছ দেখো, 21 আর ওই দিকের হচ্ছে 32, 21 প্লাস 32 মানে 53, আর এখানের হচ্ছে 1000 মানে হচ্ছে 54,000, 54,000 প্লাস হচ্ছে 79,200 মানে 1,33,200, 1,33,200। ওকে, এবারে এই গুণফলটা দেখো কত আসছে, 50,400 ইন্টু 4। তার মানে এখানে যদি আমরা 4-4-এ 16 পাচ্ছি, 4-5-এ 20 পাচ্ছি, 2016 আর দুটো শূন্য, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যখন হিসাব করবো এই দুটোতে, এটার থেকে এটা বিয়োগ করবো, তখন দেখো পাচ্ছি 4, এই দুটো শূন্য থাকবে, এটা হচ্ছে 3, 8 3-এ 11 হয়, হাতে রইল 1, 3 আর 4, 4 কতই 10, 4 কতই 10, 6 10, হাতে রইল 1, 1 1 2 হলো 68,400, 68,400 অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা
শুধুমাত্র ক্যালকুলেশন তুমি ঠিকঠাক করতে পারছো কিনা এটাই কিন্তু দেওয়া আছে। ডেটাটা একটু বড় রয়েছে। এটা আমরা অন্য পদ্ধতিতে এর আগের ক্লাসে করে দেখেছি যে আমরা অ্যাভারেজটাকে ধরে নিয়েছি, তার থেকে কতটা ডিফারেন্স আছে সেটাতে করেছি, কিন্তু দুটো ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু খুব হিউজ পরিমাণ যোগ বিয়োগ করতে হচ্ছে। তাই যেটা আমরা স্ট্যান্ডার্ড গড়ের যা নিয়ম, সেই নিয়ম অনুসারে যদি করি তাহলে কিন্তু তুলনামূলকভাবে সঠিকভাবে উত্তরটা তোমরা বের করতে পারবে। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখছো, এটা হচ্ছে মিক্সিং থেকে একটা কোশ্চেন। আপেলের রস এবং কমলার রসের মিশ্রণে 20% কমলার রস ছিল। ঠিক আছে, তাহলে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাপেল জুস আছে, আর আরেকটা হচ্ছে কমলা জুস মানে অরেঞ্জের জুস রয়েছে, এটা নির্দিষ্ট অনুপাতে রয়েছে। তাহলে প্রথমে দেখো 20% আপেলের রস ছিল, তাহলে 80% ছিল কমলার রস। মানে আমরা সবসময় প্রথমেরটাকে আপেল পরেরটাকে কমলা রাখবো, সেই কারণে এটাকে আমরা লিখে নিলাম। ওকে, তাহলে প্রথমের আপেল ছিল 20%, কমলা ছিল 80%, মানে 1:4 অনুপাতে। তারপরে দুটি রসের আরেকটি মিশ্রণে 30% কমলার রস ছিল, তাহলে কমলার রস ছিল 30%, মানে 70% ছিল অ্যাপেল জুস। ঠিক আছে, দুটি মিশ্রণ একটি নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করা হলো এমন ভাবে যাতে মিশ্রণে আপেলের রস এবং কমলার রসের অনুপাত হচ্ছে 4:3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা মিশ্রণ যেখানে অ্যাপেল ইজ টু অরেঞ্জ, এটা হচ্ছে দ্বিতীয় মিশ্রণ যাতে অ্যাপেল ইজ টু অরেঞ্জ হচ্ছে 7:3। এই দুটো মিশ্রণ কি অনুপাতে মেশালে আমরা এটা পাবো। তো এটা আমরা মিশ্রণ চ্যাপ্টারে খুব ইন ডিটেলস আলোচনা করেছি। এখানে আমরা কি করি, এটাকে 5 যোগফলটা নিয়ে নিলাম, এটার যোগফলটা নিয়ে নিলাম 10, এবং এটার যোগফলটা নিয়ে নিলাম 7। তাহলে এই যে তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যার প্রথমে আমরা এলসিএম করব। এলসিএম করতে গেলে কি বলা আছে যে সব থেকে বড় সংখ্যাটাকে ধরে নেবে এলসিএম, তার মানে 10 হচ্ছে এলসিএম ধরে নিলাম। কিন্তু দেখো 10 দিয়ে এই দুটোকে এলসিএম মানে ভাগ যেতে হবে প্রত্যেকটা সংখ্যাকে। তাহলে দেখো 5 কিন্তু ভাগ যাচ্ছে, কিন্তু এই 7টা যাচ্ছে না, তাহলে এখানে জাস্ট 7 গুণ করে দাও। ঠিক আছে, তার মানে 70 হচ্ছে আমাদের এলসিএম। তাহলে 70 যদি এলসিএম হয়, ঠিক আছে, তাহলে এটা কত আছে না, এখানে 70 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে না, 70 করতে গেলে 14 দিয়ে গুণ করতে হবে। তাকে যে কোনো একটা উপাদান, হয় অ্যাপেল না হয় অরেঞ্জে বের করতে থাকো। তাহলে এখানে আমরা ধরো অ্যাপেলের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে বার করব। তাহলে এটা হচ্ছে 5×14 হচ্ছে 70, এবং 14 × 1 মানে হচ্ছে এটা 14। ঠিক আছে, এটার ক্ষেত্রে একই রকম ভাবে এটা হচ্ছে 7, 7 হচ্ছে এটা 49, 49। ঠিক আছে, কিভাবে এলো না, এই 70কে আমরা ভাগ করলাম 10 দিয়ে, এবং যে কোনো একটা উপাদান, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই উপাদান নিতে, আমরা যেহেতু নিয়েছি এখানে তিনটাতে অ্যাপেল নিচ্ছি, তাহলে আমরা প্রত্যেকটাকে কিন্তু যে ভাগফলটা পাবো সেটাকে কিন্তু এই প্রথমেরটাকে দিয়ে গুণ করব। যেমন এটার ক্ষেত্রে কি করব, 70কে 7 দিয়ে ভাগ করব, মানে 10কে আমরা এটা দিয়ে ভাগ করব, সরি গুণ করব, মানে 4×10 হচ্ছে 40। এবারে দেখো আমাদের এলিগেশনের যে নিয়ম সেভাবে এসে গেছে। এটা আসছে দেখো দুটোর ডিফারেন্স 26, এবং এই দুটোর ডিফারেন্স আসছে 9। ঠিক আছে, এবং এলিগেশন থেকে আমরা জানি এটা হচ্ছে তাদের মেশানোর অনুপাত। কি অনুপাতে মেশাতে হবে, অপশন বি 9:26 অনুপাতে তাদেরকে মেশাতে হবে। এবং এলিগেশনের শর্ত মানছে দেখো, কমের থেকে ধীরে ধীরে বেশির দিকে যাচ্ছে এইভাবে, অথবা বেশির থেকে ধীরে ধীরে এইভাবে কমের দিকে আসছে, তার মানে এখানে এলিগেশন ইউজ করা যাবে, এবং এলিগেশন ইউজ করে আমরা এটা পেয়ে গেলাম। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো গমের দাম 20% হ্রাস একজন গৃহিণীকে 1200 4 কেজি বেশি পেতে সক্ষম করে, তাহলে প্রতি কেজি হ্রাসকৃত মূল্য কত। অর্থাৎ আমরা জানি যে কোনো জিনিসের যেটা মূল্য, টোটাল যেটা মূল্য, সেটা হচ্ছে দর ইন্টু পরিমাণ। ঠিক আছে, মূল্য মানে টোটাল যেটা আমাদের কস্ট হবে, সেটা হচ্ছে দর মানে হচ্ছে রেট। ঠিক আছে, এটাকে আমি প্রাইস পি দিয়ে প্রকাশ করব, সহজ বুঝতে হবে। আর পরিমাণ মানে হচ্ছে কিউ, এই দুটোর গুণফলের সমান হয়। ঠিক আছে, তাহলে এইবারে যদি আমরা দেখি এখানে কি হয়েছে, দরটা 20% হ্রাস পেয়েছে। 20% মানে হচ্ছে তোমার 1/5, মানে যদি প্রথমে ছিল 5 এখন হয়েছে 4। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু মূল্যটা একই পরিমাণ পাওয়া যাচ্ছে, মানে একই পরিমাণ খরচ করা হচ্ছে, তাহলে কিউর অনুপাত যেটা হবে, পরিমাণের অনুপাত, সেটা হচ্ছে 4:5। ঠিক আছে, আগে যদি আমরা 4 অনুপাত নিচ্ছিলাম তাহলে ওই দামে আমরা 5 অনুপাত নিতে পারবো, কারণ এই দুটোতে গুণ করে 20 আসছে, এই দুটোতে গুণ করেও দেখো 20 আসছে, অর্থাৎ মূল্যটা একই লাগছে। ঠিক আছে, তাহলে এখানে কত অনুপাতে চেঞ্জ হয়েছে, 1।
এই 1 অনুপাত চেঞ্জ হওয়াতে তুমি কত পাচ্ছ না 4 কেজি। 4 কেজি তুমি এখানে গম পাচ্ছ। তাহলে এখন তোমাকে কি বলেছে, হ্রাসকৃত মূল্য, অর্থাৎ এখনের যেটা নিচ্ছি, ঠিক আছে, এটা তো হ্রাসকৃত মূল্য মানে বেশি পরিমাণে পাচ্ছি, সেটাই আমরা পাচ্ছি যে 5 রেশিওটা সমান কত পাচ্ছি, 5 রেশিও মানে হচ্ছে 20 কেজি পাচ্ছি। আগে আমরা যদি দেখতাম যে এটা আমরা কত পাচ্ছিলাম, সেটা হচ্ছে 4 কেজি পাচ্ছিলাম, মানে 4 রেশিও পাচ্ছিলাম, মানে 4, আমরা যদি 4কে 4 দিয়ে গুণ করি তাহলে 16 কেজি পাচ্ছিলাম। তাহলে দেখো 16 কেজি থেকে এখন আমরা পাচ্ছি 20 কেজি। তাহলে এই 20 কেজি টোটাল গম এখন আমরা পাচ্ছি এবং আমাদের টোটাল দাম কত লাগছে, 1200 টাকা। তাহলে তোমার এটা দর যেটা হচ্ছে সেটা কত হচ্ছে, 1200 আর 20 কেজি পাচ্ছি, তার মানে হচ্ছে 60 টাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে, যদি একজন মানুষ স্বাভাবিক গতির চেয়ে 15 কিলোমিটার পার ঘন্টা বেশি গতিতে হোস্টেল থেকে কলেজে সাইকেল চালায়, তবে সে 2 মিনিট দেরি করে। যদি সে স্বাভাবিক গতির চেয়ে 20 কিলোমিটার পার ঘন্টা বেশি গতিতে সাইকেল চালায়, তবে সে 2 মিনিট আগে পৌঁছায়। তাহলে হোস্টেল এবং কলেজের ভেতরে দূরত্বটা কত? ঠিক আছে, এটাও কিন্তু সেম জিনিস, ডি ইজ ইকুয়াল টু এস টি। ঠিক আছে, তোমরা যেটা কস্ট এবং প্রাইস আর কোয়ান্টিটির ভেতরে সম্পর্ক পেলে সেরকমই। অর্থাৎ আমরা যদি এখানে স্পিড যেটা রয়েছে সেটা দেখো কত ছিল, প্রথমে ছিল 15, এখন করেছি 20। তাহলে কি হবে, ডিস্টেন্সটা যেহেতু সেম, মানে কলেজ এবং হোস্টেলের যে দূরত্ব সেটা যেহেতু সেম রয়েছে, তাহলে টাইমটা কি লাগবে, টাইমটার অপোজিট লাগবে, অর্থাৎ 20 ইন্টু ইজ টু 15 এই রেশিওতে লাগবে। ঠিক আছে, এরপরে দেখো এটাকে আমরা একটু সহজ করে নেবো। এটা 3, এটা হচ্ছে 4, এটা কিন্তু একই রেশিওর সাথে কাটবে। এরপরে এটা হচ্ছে 4, এটা হবে 3। তাহলে এখানে অনুপাতগতভাবে কত চেঞ্জ হয়েছে, না এটা হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই 1 রেশিও মানেই হচ্ছে, দেখো 2 মিনিট দেরি করে আর 2 মিনিট আগে, তার মানে টোটাল আমাদের গ্যাপটা কি দাঁড়ালো, এখন থেকে স্বাভাবিকের থেকে 2 মিনিট আগেই এবং 2 মিনিট পরে, স্বাভাবিকের থেকে 2 মিনিট পরে, তাহলে টোটাল গ্যাপটা দাঁড়ালো 4 মিনিট। তার মানে কি, এই 1 রেশিও যে পরিবর্তনটা হয়েছে এটাই হচ্ছে 4 মিনিট। ঠিক আছে, কিন্তু আমাদের পুরোটা যেহেতু ঘন্টাতে দেওয়া রয়েছে, তাহলে এটা হবে 4/60। বোঝা গেল? এরপরে আমাকে দূরত্ব বের করতে বলেছে, তাহলে আমি যে কোনো একটার ক্ষেত্রে বের করব। আমি ধরো 4টা বের করে নেবো, মানে আমার আগে যা সময় লাগছিল সেটা ধরো বের করতে চাইছি। তাহলে এখান থেকে কি পাবো, 4/60 ইন্টু 4, মানে 16/60। এই হচ্ছে আমার আগের সময়। বোঝা গেল? তাহলে এখন যদি এটা আমার আগের সময় হয়, মানে যতটা সময় লাগছিল, এবং সেই সময় আমার যদি গতিটা তোমার 15 থাকে, তখন কিন্তু এই 3 করা যাবে না, কারণ আমাদের গতিটা নির্দিষ্ট দেওয়া রয়েছে। তাহলে 15 এর সাথে গুণ করে দাও, তাহলে তুমি ডিস্টেন্সটা পেয়ে যাবে, ডি ইজ ইকুয়াল টু এটা পুরোটা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কাটাকুটি করলে কি আসছে, 4, মানে 4 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স। এখানে এই স্টেপটা কিন্তু মনে রাখবে, এই স্টেপটা যদি না ঠিকঠাক করো তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। এখানে মিনিট থাকলে 60 দিয়ে ভাগ করবে, সেকেন্ড থাকলে 3600 দিয়ে ভাগ করবে। এই ভাগটা যদি না করা হয় তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, কনসেপ্ট ঠিক থাকা সত্ত্বেও অঙ্কটা ভুল হয়ে যাবে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এটা হচ্ছে আমাদের নাম্বার অফ জিরোজ থেকে। ঠিক আছে, নাম্বার সিস্টেমের ভেতরে নাম্বার অফ জিরোজ বলে একটা টপিক রয়েছে, খুব ইন্টারেস্টিং টপিক। তোমরা যদি ইতিমধ্যে না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের ফাউন্ডেশন ম্যাথ যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গিয়ে অবশ্যই দেখে নেবে ফুল কনসেপ্টটা বোঝার জন্য। এবং তোমাদের পরীক্ষাতে আজকাল এর থেকে কিন্তু কোশ্চেন আসে, সেই কারণে এই কনসেপ্টটা জানা খুবই প্রয়োজনীয়। দেখো এখানে যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নিয়ে। এই ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে কি জিনিস, যেমন 2 এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, তেমনি ভাবে আমরা যদি 5 এর ফ্যাক্টোরিয়াল বলি তার মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে লক্ষ্য করে দেখো এই ফ্যাক্টোরিয়াল থাকার জন্য কি হচ্ছে, যে সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল সেখান থেকে পর পর গুণ করে 1 পর্যন্ত সংখ্যাগুলো আসছে। এরপরে শূন্যের সংখ্যা বা ট্রেলিং জিরোর সংখ্যাটা কিভাবে আসছে, দেখো যে কোনো সংখ্যার ক্ষেত্রে এই যে 5 এবং 2 যদি থাকে তাহলে কিন্তু একটা 10-এর সৃষ্টি হয়। যেমন 5 হলো এবং একটা 2 হলো, এই দুটোতে মিলে 10, 10 মানে একটা 0 চলে আসছে। ঠিক আছে, এইরকম ভাবে 76-এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত কিন্তু অজস্র সংখ্যক 5 রয়েছে এবং 2 রয়েছে। তাহলে তারা পরস্পর গুণ হতে হতে আলটিমেট একটা ধরো বড় সংখ্যা এরকম দাঁড়ালো, এরকম একটা বড়
গুণফল দাঁড়ালো, ঠিক আছে, তার পিছনে এরকম একাধিক শূন্য থাকবে, তাহলে সেই শূন্যের সংখ্যাটি কি হবে সেটাই কিন্তু আমাদের এখানে প্রশ্নে দেওয়া রয়েছে। তাহলে সেই প্রশ্নটার উত্তর আমরা কি এইভাবে বের করতে পারবো? এইভাবে কিন্তু বের করা সম্ভব নয়। গুণ করে করে তুমি কিভাবে করতে পারবে? তাহলে এখানে একটা ট্রিক্স রয়েছে। ট্রিক্সটা কি না, যার সংখ্যাটা মিনিমাম হবে 2 এবং 5 এর ভেতরে, সেটাই হবে কিন্তু শূন্যের সংখ্যা। তাহলে সেটাকে বের করতে গেলে আমরা কি করব? এই যে 76 রয়েছে, একে আমরা মানে 5 এর সংখ্যা বের করার জন্য আমরা কি করব? আমরা এখানে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 14 হচ্ছে 70, 5 15 হচ্ছে 75। এরপরে অবশিষ্ট থাকছে দেখো 5 15 75 1। এটা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা আবার ভাগ করব, যেই মানে 15টা 5 রয়েছে, এরপরে এর ভেতরে আবার কি রয়েছে, 5 কিন্তু আবার কোথাও দুটোর সাথে গুণ রয়েছে, কোথাও 3টের সাথে গুণ রয়েছে, কোথাও 4-এর সাথে গুণ রয়েছে। তাহলে এরকম ভাবে 15টাতে রয়েছে সরাসরি ভাবে। তাহলে সেটাকে বের করার জন্য আমরা আবার 5 দিয়ে ভাগ করব, বা সহজভাবে বলতে গেলে আমরা ততক্ষণ ভাগ করে যাব যতক্ষণ না পর্যন্ত এই সংখ্যাটিকে আমরা ভাগ করতে পারছি। যেমন এইবারে দেখো 3 5 হচ্ছে 15, এখানে অবশিষ্ট তোমার কত থাকছে 0। এটা আমাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু বিষয় হচ্ছে এই যে 3, একে কিন্তু আমরা আর 5 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমাদের এখানে কিন্তু প্রসিডিওরটা স্টপ হচ্ছে এবং আমাদের শূন্যের সংখ্যা কত হবে সেটা কিন্তু বের করতে সাহায্য করছে। কিভাবে না, নিচের দিক থেকে মনে রাখবে, নিচের দিক থেকে আমরা এইটাকে কাউন্ট করব, এইটা, এই দুটো যোগফল করে দাও 18। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর 18। বোঝা গেল? এই ক্লাসটার মাধ্যমেই মানে পার্টিকুলার এই অঙ্কটার জন্যই কিন্তু তোমাদেরকে পুরো কনসেপ্টটাকে বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এই নয় যে তোমরা সমস্ত অঙ্ক পেরে যাবে, তোমাদের কিন্তু সেই বিশেষ ক্লাসটা যেটা নাম্বার অফ জিরোজের উপরে রয়েছে সেটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো, এটা আমাদের পরিমিতি থেকে কোশ্চেন। পরিমিতির 3D এবং 2D দুটো পার্ট রয়েছে, যদিও আমরা এখনো আমাদের চ্যানেলে সেভাবে মানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাতে পারিনি, কিন্তু খুব শিগগির আমাদের এটার উপরে ক্লাস হয়ে যাবে। যদি তোমরা তার মধ্যে পেয়ে যাও তোমাদের পরীক্ষার মধ্যে, তাহলে কিন্তু সেটা অবশ্যই দেখে নেবে। তো যাই হোক, এখানে যে অঙ্কটা দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টি গোলাকার বল রয়েছে, মানে ধাতব বল। এদেরকে গলিয়ে নতুন একটি গোলাকার বল তৈরি করা হলো। তাহলে যখনই গলানো হবে তার মানে তাদের কিন্তু তোমার আকার চেঞ্জ হতে পারে, বড় ছোট হতে পারে, কিন্তু তাদের যেটা ভলিউম সেটা কিন্তু চেঞ্জ হবে না, যদি না উপাদানের ক্ষতি হয়। এখানে দেখো আবার উপাদানের ক্ষতিও বলা রয়েছে। তো যাই হোক, আমরা আগে এদেরকে গলিয়ে নেব। তো গলিয়ে নেব মানে এখানে কোনো এক্সপেরিমেন্ট করব না, এখানে দেখো আমরা অঙ্কের মাধ্যমে গলিয়ে নিচ্ছি। কেমন ভাবে? তাহলে প্রথমে থাকছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে, তাহলে 4/3 পাই কমন নিয়ে নিলাম, আর আর কিউব মানে হচ্ছে 2 কিউব প্লাস 4 কিউব প্লাস 6 কিউব, ঠিক আছে, বুঝতে পারলে এই বিষয়টা? তাহলে কি থাকছে 4/3 পাই, আর এটা হচ্ছে 8, এটা হচ্ছে 64, আর এটা হচ্ছে 216। বুঝা গেল? তাহলে এখানে তোমাকে এই যোগটা করে দেখতে হবে, এই যোগটা করে দেখতে হবে। কত আসছে দেখো, কত আসছে, প্লাস 64 প্লাস 8 যখন করছি আমরা পাচ্ছি 4/3 ইন্টু পাই ইন্টু 288। এইটা আমার টোটাল যে মাল মশলাটা পাওয়া গেল ধাতব বল তিনটিকে গলিয়ে, সেটা। এবার এই প্রক্রিয়ায় 25% উপাদানের ক্ষতি হচ্ছে, মানে 75% থাকছে। তাহলে 75% মানেই হচ্ছে আমরা এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নিলে হয় আমাদের 3/4। তাহলে এই হচ্ছে তোমার 3/4। তার মানে কি এটা কাটাকুটি হয়ে আমার থাকলো 288 পাই। এই এতটা পরিমাণ কিন্তু আলটিমেট থাকবে আমার নতুন বলটাতে। এবার নতুন বলটা তৈরি করতে হবে আমাদেরকে, যেমন ভাবে আমরা করলাম, নতুন বলটা যখন আমরা তৈরি করব তখন সেটা আমাদের হবে 4/3 ইন্টু পাই, আর আর কিউবের ভ্যালু আমরা জানি না, এটাই আমাদেরকে বের করতে হবে। এটা সমান হচ্ছে 288 পাই। তাহলে পাই পাই কেটে যাবে, আর কিউব সমান হবে 288 ইন্টু 3/4। এখানে যা যে কাটাকাটি যাচ্ছে কাটাকাটি করে নাও। এটা দেখো হচ্ছে 7, আর এটা হচ্ছে 2 ইন্টু 3, তাই তো? তাই তো, এটাই তো হচ্ছে। তার মানে এইটার ভ্যালুটা কত আসছে 216। এখানে দেখো আমরা 216 পেয়েছি 6 কিউব থেকে, মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 6। তাহলে যে নতুন বলটা তৈরি হবে তার ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। বোঝা গেল? খুব স্ট্যান্ডার্ডের প্রশ্ন এগুলো। সেন্ট্রাল লেভেলের যে পুলিশ অর্গানাইজেশন রয়েছে, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, তার কোশ্চেনের মান তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো
এবারে যখন পরীক্ষাতে তোমাদের এই লেভেলের কোশ্চেন আসবে বা এই লেভেল থেকে সহজ লেভেলের কোশ্চেন থাকবে, তখন দেখবে তোমরা খুব অনায়াসে সলভ করতে পারছো এবং একটা কনফিডেন্স পাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু একটু হাই লেভেলের অঙ্ক করে রাখা দরকার। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখতে পাচ্ছ, 21টি সাইকেলের ক্রয় মূল্য 20টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান। তাহলে 21টি সাইকেলের ক্রয় মূল্য কস্ট প্রাইস হচ্ছে 20টি সাইকেলের বিক্রয় মূল্য সেল প্রাইসের সমান। তাহলে সেল প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার 21/20। তাহলে এখানে দেখতে পাচ্ছ সেল প্রাইস যদি 21 হয়, কস্ট প্রাইস হচ্ছে 20, তার মানে এই 20 সাপেক্ষে লাভ হয়েছে কত? 1। ঠিক আছে, তাহলে 100 সাপেক্ষে কি হয়েছে সেটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, মানে 5% প্রফিট হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? খুব ভালো কোশ্চেন, এসএসসি এমটিএস এর কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। এ এবং বি একই সময়ে যথাক্রমে এক্স এবং ওয়াই থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। এ এবং বি একই সময়ে যথাক্রমে এক্স এবং ওয়াই থেকে যাত্রা শুরু করে। এক্স থেকে এবং ওয়াই থেকে এ এবং বি দুজন যাত্রা শুরু করছে। তাহলে যাত্রা শুরু করার পরে এ বি সাক্ষাৎ হওয়ার পর ওয়াই এবং এক্স এ পৌঁছাতে, মানে এক্স থেকে যে যাবে সে যাবে ওয়াই, এবং ওয়াই থেকে যে পৌঁছাবে সে এক্স এ পৌঁছাবে, তাদের সময় লাগছে, এখানে ধরো সাক্ষাৎ হলো। তাহলে এই টাইমটা দেওয়া রয়েছে, সেটা কত কত না, সেটা দেওয়া রয়েছে 2.7 আর এটা দেওয়া রয়েছে 1.2 ঘন্টা। তাহলে বি এর গতি যদি এত হয় তাহলে এ এর গতি কত? এখানে মনে রাখবে সব সময় যে আমাদের এই যে গতিবেগগুলো হবে, সেই গতিবেগগুলো কিরকম ভাবে হবে না, 2.7 এটা যদি প্রথম টাইম আর দ্বিতীয় টাইমটা 1.2 এর রুট ওভার হয়, তাহলে এটা সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে এদের যে গতিবেগের পার্থক্যটা দেওয়া আছে, মানে S1 এবং S2 এইভাবে। S1 এখানে দেওয়া আছে পরিষ্কারভাবে 48। তাহলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করে যদি আসো তাহলে 9 আর এটা 4 আসছে, তার মানে 3 আর 2 আসছে, আর এটা দেখো আসছে 48। এই S2টা আমরা বের করতে চাইছি। তাহলে এখানে কাটাকুটি করলে তোমার চলে আসছে S2 ইজ ইকুয়াল টু 32। ঠিক আছে, এই জাস্ট ফর্মুলাটা যদি মনে রাখো, T1/T2 এটা রুট ওভার ইজ ইকুয়াল টু S1/S2। ঠিক আছে, তাহলে কিন্তু উত্তরটা করতে পারবে। এখন বিষয় হচ্ছে আমরা ফর্মুলা ইউজ জেনারেলি করি না, কিন্তু পার্টিকুলার এই কোশ্চেনটিতে তুমি যদি সময় বাঁচাতে চাও তাহলে কিন্তু তোমার এই ফর্মুলাটা ইউজ করলে খুব সহজে তুমি উত্তর দিতে পারবে, যেটা হবে আমাদের 32। এবারে যদি তুমি বলো যে আমি ফর্মুলা ইউজ না করে করব, তাহলে সেই সংক্রান্ত বিষয় আমাদের যে ডি ইজ ইকুয়াল টু এস টি, এই যে ক্লাসটা হয়েছিল সেখানে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে, সেটা কিন্তু একবার অবশ্যই দেখে নেবে। চলে আসছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখছো, পরের অঙ্ক হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমদ্বিবাহু ত্রিভুজ, এটা আবার সেই আমাদের পরিমিতি থেকে কোশ্চেন। তাহলে এই হচ্ছে আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবি ইজ ইকুয়াল টু, যার ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এবি ইজ ইকুয়াল টু এসি, এবং এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এটা হচ্ছে আমাদের, যদিও পরিষ্কার ঠিকঠাক হচ্ছে না, এটা হচ্ছে লম্ব এডি, এটা 6 সেন্টিমিটার দেওয়া রয়েছে এবং পরিধিটা দেওয়া রয়েছে 36 সেন্টিমিটার। তাহলে এই যে এই দুটো হচ্ছে এটা সমান। তাহলে যখনই এরকম তুমি দেখো 6 সেন্টিমিটারটা দেখছো এবং এইখানে দেখো এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এইটা একটা ত্রিভুজ এবং এইটা একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এরা কিন্তু সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ট্রিপলেটের কনসেপ্টটা কিন্তু থাকা মাস্ট। সেখানে তোমরা জানো যে আমাদের একটা ট্রিপলেট যদি এরকম থাকে, যেটা হচ্ছে 3, 4 আর 5, তাহলে সেখানে তোমাকে মিলিয়ে দেখতে হবে। এখানে যদি আমরা 6 নিই তাহলে ট্রিপলেটের নিয়ম অনুসারে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 8, তাই তো? তাহলে তোমার 8 8 হচ্ছে 16, মানে এই যে পুরো অংশটা দেখছো এটা টোটালটা দেওয়া আছে দেখো 36, তার মানে এটাকে 10 হতে হবে। এবং একিউরেটলি আমাদের কিন্তু এই একটা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে তার যেটা হাইপোটেনিয়াস সেটাও কিন্তু হচ্ছে 10 সেন্টিমিটার করে। ঠিক আছে, তাহলে এই আমাদের পুরো ত্রিভুজের স্ট্রাকচারটা চলে এসছে। এরপরে হচ্ছে কি এবিসি এর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ত্রিভুজ এবিসি এর যেটা ক্ষেত্রফল হবে
সেটা হবে হাফ ইন্টু ভূমি। ভূমি মানে হচ্ছে এখানে 8 8 16 আর উচ্চতা দেওয়া রয়েছে 6, তাহলে 3 16 হচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি তে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটাকে যদি তুমি অন্যভাবে করার চেষ্টা করো তাহলে অযথা সময় নষ্ট হয়ে যাবে। তাই এখানে কিন্তু ট্রিপলেটের কনসেপ্ট জানা মাস্ট। অতএব ট্রিপলেট সম্পর্কে তোমাদেরকে এখানে কিন্তু শিখতে হবে, এবং সেই সম্পর্কে আমাদের অ্যাডভান্স বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেবে। চলে আসছি আজকের সেশনের আমাদের লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা। এখানে দেখতে পাচ্ছ আমাদের 3টে দ্রব্য প্রতিটা 200তে কেনা হয়, তাদের মধ্যে একটা 10% লোকসানে বিক্রি করা হয়। তাহলে ফার্স্ট যে দ্রব্যটা রয়েছে সেটা 10% লোকসান, মানে 10-এ কিনে 9-এ বিক্রি করা হচ্ছে, এবং বাকি দুটোকে কি এমন রেশিওতে কিনে বিক্রি করলে আমাদের ওভারঅল কি হবে, 20% লাভ হবে, মানে 5 থেকে 6 হবে। 5 থেকে 6 কোথায় পেলাম, 20% মানে হচ্ছে কত বলো, 1/5, মানে 5-এ কিনে 6-এ বিক্রি করলে তবে 20% লাভ হবে। এখন দেখো এটাকে যদি আমাদের মেলাতে হয় তাহলে 200 টাকা লাভ করতে চাইছি, তাহলে দেখো আমরা এখানে কি করছি না, এখানে 200-তে কিনেছি, তার মানে এটা যদি আমাদের 200 হয় তাহলে এটা হবে 180। ঠিক একই রকম ভাবে এখানে যদি আমাদের 200 3টে 200-তে হচ্ছে 600 টাকা হয়, তাহলে তার 20% লাভ করলে 720-তে বিক্রি করতে হবে, তাই তো? তাহলে 200 টাকা এখানে হয়ে গেছে। তার মানে এই দুটো দ্রব্যের ক্ষেত্রে আমাদের লভ্যাংশ বের করতে বলেছে। তার মানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 400-তে আমাদেরকে কিনতে হচ্ছে বাকি দুটো, কারণ প্রত্যেকটার দাম 200 করে, এবং সেখানে আমাদের এটা 4/18-তে হচ্ছে 72, 3/18-তে 54, মানে 540-এ আমরা বিক্রি করতে পারছি। তাহলে এখানে লভ্যাংশ নয়, অ্যাকচুয়ালি মানে লাভের পার্সেন্টেজ আমাদেরকে বের করতে হবে, যেটা আমাদের ইংলিশ কোশ্চেনটা ক্লিয়ার করা আছে। তাহলে কত আমাদের হচ্ছে দেখো, এখানে আমাদের হচ্ছে বলো, এখানে আমাদের হচ্ছে 140 400 রেসপেক্টে ইন্টু 100। ঠিক আছে, তাহলে এটা দেখো কাটাকুটি করলে কত আসছে, কাটাকুটি করো, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 70, মানে 35% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই কোশ্চেনটি বহুভাবে করা যায়, তোমরা যদি অন্য কোনো ভাবে করতে পারো সেটাও করা যায়। কোশ্চেনটা যেহেতু 3টে পার্টে রয়েছে তাহলে অন্য যে কোনো ভাবে এটাকে করা যেতে পারে। তো যাই হোক, এর সাথে সাথে আমাদের আজকের সেশন শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট সেশনে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।